উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা, ভোটের পরিবেশ নিয়ে বিএনপি সন্তোষ। ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামাত এনসিপির। উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন হবে, জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। এখন পর্যন্ত কিন্তু আমরা নিরপেক্ষতা দেখছি না। জনতা এখনো হেলে যায়নি। গণভোট পোস্টাল ব্যালট যুক্ত হওয়ায় এবার ভোট গণনায় দেরি হতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রেস সচিব। শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডাম হচ্ছে। দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে, সাথে আছে পোস্টাল ব্যালট। সেক্ষেত্রে কিছু ডিলে হতে পারে। সিলেটে মাজার প্রাঙ্গণে তারেক রহমান কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। বাবা মায়ের ইতিবাচক ভাবমূর্তির প্রভাব পড়বে ভোটের মাঠে, মত বিশ্লেষকের। কাল মিরপুরে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামাত আমির। 23 জানুয়ারি যাচ্ছেন উত্তরাঞ্চল সফরে। নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে না মানার হুঁশিয়ারি। 29তম বিসিএসে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় 6 জনের নিয়োগ। কর্মরত উপসচিব এসপি পদে 16 বছর পর ধরা পড়ল অনিয়ম। 21 জনের বিরুদ্ধে দুদকের মামলা। 3000 কোটি টাকা লুটে নেয়ার পর বাড়ছে এলপিজি আমদানি। গ্রাহক ভোগান্তির মধ্যেই সংকটের অজুহাতে সুবিধা বাড়িয়ে নিল ব্যবসায়ীরা। রোজার আগে বাজার স্থিতিশীল হওয়ার আশা। এবং আইসিসি সভায় ভোটাভুটিতে হেরে গেল বাংলাদেশ। ভারতে না গেলে টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে। সিদ্ধান্ত পরিবর্তনে একদিন সময় পেল বিসিবি। সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। এই মুহূর্তে মাজারে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাব তার কাছে। আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি দরগা গেটের ঠিক কাছে থেকে তার গাড়ি বহরকে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ইতিমধ্যে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দরগা গেটের খুব কাছাকাছি আছেন, তার গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। আমরা মাজারে অবস্থান করছি, যেখানে তারেক রহমানের অর্থাৎ বিএনপির সমর্থক, নেতাকর্মী এবং তারেক রহমানকে দেখার জন্য সাধারণ মানুষরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তাকে এক নজর দেখার জন্য। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু এখানে রয়েছেন। এই পরিস্থিতি শৃঙ্খলা রাখতে তারা অবস্থান এখানে নিয়েছেন। তারেক রহমানের গাড়ি বহরটা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই এই দরগা গেটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় ঢুকেছে, কিন্তু সামনের দিকে এগোতে পারছেন না। নেতাকর্মী বা সমর্থকদের ভিড়ের কারণে বেশ কিছুটা আস্তে আস্তে আসতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের সহকর্মী মিজানুর রহমান, আমি একটু বলবো যে আপনি ক্লোজ করবেন, যে তারেক রহমান গাড়িতে দেখা যাচ্ছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি তিনি হাত নাড়ছেন বা ওখানে দাঁড়িয়ে নেতাকর্মীদেরকে সরে যাওয়ার একটু অনুরোধ করছেন গাড়িটা সামনে নিয়ে যাওয়ার জন্য এবং তিনি ভিতরে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়ি বহরে গাড়িতেও কিন্তু তার সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও আছেন বলে আমরা জানতে পেরেছি। আর এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার তিনি জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে তিনি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার তিনি জিয়ারত করতে যাবেন এখান থেকে। এবং তারপরে তার দক্ষিণ সুরমায় যে তার শ্বশুর বাড়ি রয়েছে সেখানে তিনি যাবেন। বেশ কিছু সেখানে অবস্থান করে তিনি তার যেখানে সিলেটে অবস্থান করবেন, সিলেটে একটি হোটেলে তিনি অবস্থান করবেন, সেটি আমরা কিন্তু জানতে পেরেছি। এবং তার কিন্তু আজকের শিডিউলটা কিন্তু এটা রয়েছে। এবং আগামীকাল তিনি এই আলিয়া মাদ্রাসা মাঠে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণা জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সেখানে তার জন্য প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। এই ঠিক মাজারের কাছাকাছি কিন্তু সেই আলিয়া মাদ্রাসা মাঠটি রয়েছে। যদি এখন বলতে হয় যে ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার স্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই মাজারে আসছেন জিয়ারত করার জন্য। আপনারা জানেন যে আগামীকালকে থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে। অর্থাৎ আজ দিবাগত রাত 12টার পর থেকে মধ্যরাত থেকে কিন্তু সেই প্রচারণা শুরু হতে যাচ্ছে। তিনি তার মায়ের যে পথ অনুসরণ করেই অর্থাৎ বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া
তিনি প্রতিবারই নির্বাচনের আগে হজরত শাহজালালের মাজারে তিনি জিয়ারত করতেন। হজরত শাহজালাল এবং হজরত শাহপরানের মাজার জিয়ারত করে কিন্তু নির্বাচনের প্রচারণায় তিনি অংশ নিতেন এবং নির্বাচনে যোগ দিতেন আর কি। সেখান থেকে বলা যায় যে তার পথ অনুসরণ করেই তারেক রহমান তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহের মাজার তিনি জিয়ারত করতে আসছেন এবং এই মাজার জিয়ারত করার পরে আগামীকাল থেকে তার প্রচারণার কার্যক্রম তিনি শুরু করবেন, যেটি তার পারিবারিক যে ঐতিহ্য সেটি তিনি পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি দরগা গেটের খুব কাছাকাছি তার গাড়ি বহরটি রয়েছে। তার যে বাসটি হচ্ছে বিএনপির যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেই স্লোগান সম্বলিত যে বাসটি সেটি কিন্তু দরগা গেটের খুব কাছাকাছি রয়েছেন এবং তিনি নেমে সামনের দিকে এগোবেন এবং নেতাকর্মীদের ভিড়ের কারণে তিনি আসতে পারছেন না। আপনারা জানেন যে আজকের প্রতীক বরাদ্দ হয়েছে এবং আগামীকালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনের প্রচারণায় তিনি অংশ নিচ্ছেন প্রথমবারের মতো এবং এই নির্বাচনে তিনি প্রথমবারের মতো অংশ নিচ্ছেন। নির্বাচনে তিনি প্রচারণাও অংশ নিচ্ছেন প্রথমবারের মতো। আগামীকালকে তিনি দুটি আসন থেকে কিন্তু নির্বাচন করছেন, ঢাকা 17 এবং বগুড়া 7 থেকে তিনি নির্বাচন করছেন, সেটি কিন্তু আপনারা জানেন। এবং এখান থেকে মূলত তার একটি কাজকে থেকে যদিও এটি ধর্মীয় অনুষ্ঠান, তবে আগামীকাল থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে তার দল থেকে জানানো হয়েছিল। ইতিমধ্যে এই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে অসংখ্য মানুষ, সাধারণ মানুষ তারেক রহমানকে দেখার জন্য, তাকে বরণ করার জন্য অপেক্ষায় আছেন। একই সঙ্গে তার নেতাকর্মী, তার সমর্থকরা কিন্তু এখানে রয়েছেন। একটি বিষয় বলে রাখতে চাই যে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তার মা বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া তিনি গত 30শে ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন এবং তারপরে কিন্তু বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান, তার বড় ছেলে। এবং তার আগে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি এই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে তিনি এসেছিলেন, দোয়া চেয়েছিলেন, মাজার জিয়ারত করেছিলেন এবং তারপরে তার 3 দিন পরে কিন্তু তাকে কারাগারে যেতে হয়েছিল, অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে, অর্থাৎ তখনকার যে বিচার কার্যক্রম যে পরিচালিত হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের, সমর্থকদের এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন দরগা গেটের কাছে। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু খুব কাছেই আছেন মাজারের। যেটি আমরা বলছিলাম যে তিনি মূলত বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া তারেক রহমানের মা, তিনি গত 2018 সালের 5 ফেব্রুয়ারি এই হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে তিনি এসেছিলেন, জিয়ারত করেছিলেন। সড়ক পথে কিন্তু ঢাকা থেকে তিনি এখানে এসেছিলেন এবং সড়ক পথে তিনি কিন্তু গিয়েছিলেন এবং তখন কিন্তু দেখা গেছে গাড়ি বহরের চারপাশে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার গাড়ি বহর ঘিরে রেখেছিলেন। সেই সময় একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল এবং সবাই জানতেন যে আসলে বেগম খালেদা জিয়াকে দুটি মামলায় আসলে কারাগারে যেতে হচ্ছে এবং তার দণ্ড হতে যাচ্ছে বা একটা শঙ্কা তখন থেকে কিন্তু করা হচ্ছিল। ঠিক তার 3 দিন পরেই তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল, যেটিকে বিএনপি আইনজীবী এবং তার দলের কর্মীরা, সমর্থকরা এবং তার মানবাধিকার কর্মী তাকে বলেছিলেন যে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী সেই মামলা ছিল এবং সেই রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে প্রেরণ করেছিলেন। বেগম জিয়া সেবারই শেষবারের মতো এসেছিলেন। এরপরে কিন্তু তারা এই হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, হজরত শাহপরান রহমতুল্লাহের মাজার তিনি কিন্তু আর আসতে পারেননি। তার বড় ছেলে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে প্রথমবারের মতো তিনি অর্থাৎ প্রায় 20 বছর পর, 2 দশক পর আসলে তিনি আসছেন এখানে, যেহেতু তিনি লন্ডনে প্রবাসী জীবনে ছিলেন এবং নির্বাসনে ছিলেন। তিনি দেশে ফিরতে পারেননি 17 বছর পর তিনি 25শে ডিসেম্বর দেশে ফিরেছিলেন এবং তারপরে তিনি আজকে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তারপরে তিনি আজকে প্রথমবারের মতো এই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে তিনি আসছেন, ভিতরে প্রবেশ করবেন, অর্থাৎ দরগা গেটে তিনি অপেক্ষা করছেন। তার বাসের মধ্যে তিনি অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান যে কোনো সময় বাস থেকে নেমে সামনের দিকে এগোবেন, সেই অপেক্ষায় আছেন। নিরাপত্তার জন্য তার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা তাকে ভিতরে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং এখানে বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু রয়েছেন, পুলিশ, বিজেপি, ডিবি, র্যাব সহ ক্রাইসিস রেসপন্স টিম, সিএমপির অর্থাৎ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। একই সঙ্গে সিআরটির সদস্য অর্থাৎ ক্রাইসিস রেসপন্স টিম যে সদস্য যারা রয়েছেন সিএমপির, তারাও কিন্তু এখানে আছেন। তারা নিরাপত্তা দিচ্ছেন, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে। এখানে বেশ বেগ পেতে হচ্ছে।
তারেক রহমানকে দেখতে পাচ্ছেন আপনারা, গাড়ির ভিতর থেকে তিনি ইশারা দিচ্ছেন এবং হাত নাড়ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, এবং নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা যে গাড়ির সামনে অবস্থান করছেন তাদেরকে সরে যাওয়ার জন্য তিনি অনুরোধ জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি খুব কাছে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনি এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দরগার গেটের সামনেই কিন্তু আছেন, একদম প্রধান ফটকের সামনে, যেখান থেকে তিনি ভেতরে প্রবেশ করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ যারা এই কবরবাসী যেখানে যারা রয়েছেন তাদের মাজার, তাদের কবর জিয়ারত করবেন, সেটা আমরা জানতে পেরেছি। এবং তাহলে আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আহমেদ সালেহীন। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঢাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও 10 দলীয় জোটের শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান। মিরপুরে বৃহস্পতিবার দুপুরে জনসভায় অংশ নেবেন তিনি। এরপর নির্বাচনী প্রচারণায় সফরে যাবেন উত্তরবঙ্গে। রাজধানী থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে এক জনসভায় অংশ নেবেন তিনি। এরপর উত্তরাঞ্চল থেকে শুরু করবেন ঢাকার বাইরের নির্বাচনী সফর। 23 জানুয়ারি সকালে পঞ্চগড় এবং দুপুরে দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহ মাঠে জনসমাবেশে যোগ দেবেন জামায়াত আমির। এরপর পর্যায়ক্রমে ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। ওয়ার্ড পাড়ায় মহল্লায় আমরা একটি নতুন ধরনের মাত্রা দেখতে পাচ্ছি, জনশক্তিদের মাঝে উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা। তিনি আমাদের ঠাকুরগাঁয়ে কি বার্তা দিয়ে যাবে এটা আমরা উপভোগ করার জন্য ইনশাল্লাহ আমরা আগে ভাগে সকাল 10টায় রওনা দিব ইনশাআল্লাহ। আমরা আশা করি সবার অংশগ্রহণে জনসভাটি সফল হবে ইনশাআল্লাহ। আমরা আভ্যন্তরীণভাবে, সাংগঠনিকভাবে আমরা যথেষ্ট বিভিন্ন লেয়ারে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। 24 জানুয়ারি জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন ডাক্তার শফিকুর রহমান। এরপর সকাল 10টায় গাইবান্ধায় যোগ দেবেন পথসভায়। কর্মসূচি ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমাদের সমর্থক যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন এবং আমাদের ভোটারদেরকে নিয়ে এখানে একটা বড় সমাবেশ হবে বলে আমরা আশা করছি। দলমত নির্বিশেষে পঞ্চগড় জেলাবাসী তারা যেন আমাদের এই জনসভায় অংশগ্রহণ করে নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষেও গণসংযোগ করবেন জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আসছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। কাল থেকেই তো নির্বাচনী প্রচারণা শুরু হবে, আজকে প্রতীক বরাদ্দ হলো, এ বিষয়ে যদি বিস্তারিত জানাতেন। আমরা যেটি দেখেছি যে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সিলেটে যে পৌঁছেছেন এবং আগামীকাল জামাতের আমির তিনিও আসলে যাবেন উত্তরবঙ্গে। ঢাকা থেকে তিনি শুরু করবেন, মিরপুর থেকে, তারপরে তিনিও উত্তরবঙ্গে যাবেন। বিস্তারিত যদি আপনি জানেন যে এই নির্বাচনটা দীর্ঘ প্রতীক্ষিত, যে বেশ কয়েকটি নির্বাচন নিয়ে নানান ধরনের সমালোচনা আছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এমন অভিযোগের জায়গা রয়েছে, একপাক্ষিক নির্বাচনের অভিযোগ রয়েছে, যার ফলে কিন্তু এবারের একটি 24 সালে 5 আগস্ট এত বড় একটি গণ অভ্যুত্থানের পরে যে পরবর্তী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট, যার ফলে কিন্তু এটির গুরুত্ব আগামী দিনের বাংলাদেশ কোন পথে থাকবে, গণতান্ত্রিক যে পথ বলা হচ্ছে যে গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটবে কিনা সেটি নির্ধারণ করবে 12 ফেব্রুয়ারি নির্বাচন। যার ফলে কিন্তু সবার আকাঙ্ক্ষা বলেন, সবার দৃষ্টি বলেন এই নির্বাচনের দিকে রয়েছে। এবং আপনি যেরকম বলছিলেন যে আজকে প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং রাত পোহালে অর্থাৎ আগামীকালকে থেকেই কিন্তু আসলে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে ইতিমধ্যে পৌঁছেছেন। খুব দ্রুত সময়ের মধ্যে তিনি হয়তো শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করবেন, এরপরে শাহপরানের মাজারে যাবেন এবং কালকে তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় সমাবেশে বক্তব্য দিবেন এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এবং এটি কিন্তু বেগম খালেদা জিয়াও কিন্তু ঠিক একইভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্য মেনেই কিন্তু তারেক রহমান, যিনি বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন, তার বাবা মায়ের হাতে গড়া দল, এবং তিনি কিন্তু সেই যেই ঐতিহ্য সেটি ধারণ করেই সেটিকে ধরে রেখে তার নির্বাচনী প্রচারণা সেটি শুরু করছেন। কালকে সিলেট আলিয়া মাদ্রাসা যেমন করবেন, একই সঙ্গে কিন্তু আসলে ওই এলাকার আশেপাশের জেলার মানুষও কিন্তু সেই জায়গাটিতে আসবে। ঢাকায় তিনি ফেরার পথেও কিন্তু অনেক জায়গায় তিনি সমাবেশে বক্তব্য দেবেন। অর্থাৎ নির্বাচনের যে আমরা ধরে বলছিলাম যে নির্বাচনের ট্রেনে বাংলাদেশ এখন কিন্তু পুরোপুরিভাবে আর একেবারে 1 মাস সময়ও কিন্তু নেই, খুব অল্প সময় রয়েছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেসব নিয়েই কিন্তু আসলে আজকে এই আমরা দেখছি যে নির্বাচনের যে হাওয়া সেটি পুরোপুরি কিন্তু বইতে শুরু করেছেন। হ্যাঁ, এবং জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, জামায়াত
জামায়াত হচ্ছে জামায়াত এবং 10 দলীয় জোটের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান, যিনি ঢাকা থেকে, আপনি যেরকম বলছিলেন, মিরপুর থেকে তার জনসভা শুরু করবেন। আগামীকালকে তিনি মিরপুরে জনসভা করবেন, যেটা আসলে ডাক্তার শফিকুর রহমান নিজের নির্বাচনী এলাকাও। এরপরে তিনি পরশু যাবেন উত্তরবঙ্গ, অর্থাৎ উত্তরবঙ্গে তিনি দিনাজপুর, পঞ্চগড়ে তিনি সমাবেশ করবেন এবং এরপরে শহীদ আবু সাঈদ তার কবর জিয়ারত করবেন রংপুরে। 24-এ আমরা জানি যে গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, এর মধ্য দিয়ে আসলে জামাতের যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হবে, সেটিও আগামীকালকে থেকেই শুরু হবে। তিনি ঢাকা থেকে শুরু করছেন, পর্যায়ক্রমে উত্তরবঙ্গ থেকে ঢাকার বাইরে তিনি যাবেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সহকর্মীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন করেছেন, সেই প্রতিবেদন আপনি যেরকম বলছিলেন আসলে যে আমরা জানি যে রাত পোহালেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের প্রচারণা, সেই প্রতিবেদনটি দেখে আসবো। সারা দেশে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এখন নির্বাচনী প্রচারণা শুরুর অপেক্ষা। প্রতীক পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থী সমর্থকরা। বুধবার সকালে বগুড়া 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। পরে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, ভোটে নিরঙ্কুশ জয়লাভ করবে বিএনপি। এলাকা ভিত্তিক হুমকি পাওয়ার অভিযোগ করেন বগুড়া 4 আসনে জামায়াতের প্রার্থী। বিজয় আমাদের ইনশাল্লাহ সুনিশ্চিত। বগুড়ার জনগণ, কারণ এটি শহীদ জিয়া রহমানের মাটি, এটি তারেক রহমানের মাটি। বাহিনীকে ভোট দিতে পারবে না, তোমরা ঘর থেকে বের হতে পারবে না, কিন্তু জনগণ সবকিছু উপেক্ষা করে দাঁড়িপাল্লার পক্ষে ঝুঁকছে। খুলনায় নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ জানান বিএনপি ও জামায়াত প্রার্থী। কিছু জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে, কিন্তু পুলিশের মুভমেন্টটা আরো বেশি হওয়া দরকার, বিশেষ করে যৌথ বাহিনীর মুভমেন্টটা। কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিনস যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের প্রার্থী মুজিবুর রহমান বলেন, একটি বিশেষ দলের প্রতি প্রশাসন ও মিডিয়ার সমর্থনের কারণে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। তবে রাজশাহী 2-এ ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, এবারের নির্বাচন হবে উৎসব মুখর। বিশেষ দলের প্রতি প্রশাসন সহ অন্যান্য মিডিয়া এমনভাবে বেঁকে বসেছে, এইটা লেভেল প্লেইং ফিল্ড কোনো আলামত আমরা মনে করতে পারছি না। রাশিয়ার নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। আগামীকাল থেকে মাঠে নির্বাচনী কর্মকাণ্ডের নাম। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে 111 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে পছন্দের প্রতীক হাঁস পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। নির্বাচিত হলে মাদক নির্মূল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন নেত্রকোনা 1 আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। জনগণের সেবক হিসেবে পাশে থাকার কথা বলেন ফরিদপুর 4 আসনে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। সুযোগ পাবো, সেই সুযোগে আপনাদের সেবক হিসেবে, খাদেম হিসেবে আপনাদের পাশে থাকবো। পঞ্চগড় 1 আসনে 10 দলীয় জোটের প্রার্থী এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পেয়েছেন শাপলাকলি প্রতীক। রংপুর 4 আসনে একই মার্কা পেয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আমরা দীর্ঘ সময় ধরে যে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে এসেছি, সেখান থেকে উত্তরণের জন্যই শাপলাকলি মার্কা আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে প্রচার ও গণসংযোগ করবেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই প্রতিবেদনটি দেখব। জাতীয় নির্বাচন এবং গণভোট সামনে রেখে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে নির্বাচন কমিশন সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় 2026 সালের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করতে পারে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণভোট এবং পোস্টাল ভোটের কারণে ভোট গণনায় দেরি হতে পারে বলে ইসির তরফ থেকে জানানো হয়েছে বলে জানান প্রেস সচিব। শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। 2টা ভোট কাউন্টি একসাথে চলবে। তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট।
তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। ভোটের দিন পুলিশের কাছে 25,500 বডি অন ক্যামেরা থাকবে এবং বডি ক্যামেরার ফুটেজ দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। ইলেকশনের দিন এইটা বডি অন ক্যামেরায় ভোট পার্টি ফার্স্ট টাইম এটা দেওয়া হচ্ছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। পুলিশের যারা সদস্য যারা এটা ক্যারি করবেন তারা পুরো কেন্দ্রের আশেপাশে সবগুলো ফটোই তার কাছে থাকবে। যদি ওইখানে কোনো ট্রাবল দেখা যায় সুরক্ষা অ্যাপের সাথে এটা সংযুক্ত হবে। সেন্ট্রাল লেভেল থেকে খুব দ্রুত কুইক রেসপন্স করা যাবে। আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে 1 লাখ সেনা, 5,000 নৌ এবং 3,500 বিমান বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। এবং শারদীয় দুর্গাপূজায় আমরা খুবই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি রেখে বাকি সব ব্যাংক একীকরণের প্রস্তাব গভর্নরের। বললেন 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট, বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ কমে 25% নামার আশা। 29তম বিসিএস এর ফল প্রকাশের 6 মাস পর ভুয়া মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে 6 জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। বর্তমানে তারা উপসচিব থেকে শুরু করে পুলিশ সুপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 17 বছর পর ওই নিয়োগ প্রক্রিয়া অনুসন্ধান করে এমন গুরুতর অসঙ্গতি পেয়েছে সংস্থাটি। কোটায় নিয়োগের জন্য কেউ আবেদন করেননি, কিন্তু পরবর্তী সময়ে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং দেখা গেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো নথি সরবরাহ করা যায় না যে তারা, এবং এটা 6 মাস পরে, ফলাফলের 6 মাস পরে তাদেরকে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বিবেচনা করা হয়েছে। রাতের সময় আরও থাকছে গ্রিনল্যান্ড অধিগ্রহণে দ্রুত সমঝোতা চান ট্রাম্প, প্রয়োজন নেই সামরিক অভিযানের, বললেন মার্কিন প্রেসিডেন্ট দাভোসের সম্মেলনে। ইউরোপের বিরুদ্ধে কড়া বার্তা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির পরিবারকে 2 কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার। বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ফ্ল্যাট কেনা বাবদ 1 কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়, আর জীবিকা নির্বাহ বাবদ 1 কোটি টাকা দেয়া হবে প্রধান উপদেষ্টার তহবিল থেকে। পরিবারের 2টা ব্যাপার হয়েছে। একটা, হাদির পরিবারকে 1 কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেব, সেটা হলো তার একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য আর কি, পুরোটা রাখবে না, যা এটা আমরা। আর 1 কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে এইসের ফান্ড থেকে, প্রধান উপদেষ্টার ফান্ড থেকে, সেটা তার জীবিকা নির্বাহের জন্য। গ্রিনল্যান্ড অধিগ্রহণে দ্রুত সমঝোতা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি দাবি করেন, দ্বীপটি দখলে নিতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের বল প্রয়োগ করার প্রয়োজন হবে না। ট্রাম্প আরও দাবি করেন, গ্রিনল্যান্ডের সুরক্ষা একমাত্র যুক্তরাষ্ট্রই করতে পারবে। তিনি অভিযোগ করে বলেন, দ্বীপটি পরিচালনায় প্রতিশ্রুত অর্থ ব্যয় করছে না ডেনমার্ক, তবে গ্রিনল্যান্ডের নাগরিকদের কাছে না করার বিকল্প আছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। মালিকানা ছাড়াই অঞ্চলটিতে আরও কিছু সংখ্যক মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট উদ্বেগ জানিয়ে বলেন, ইউরোপ ভুল পথে এগুচ্ছে। সিদ্ধান্ত বদলে ভারত বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 1 দিনের আলটিমেটাম দিয়েছে আইসিসি। বুধবার অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে পূর্ণ সদস্য দেশগুলোর ভোটাভুটির পর এমন সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিকেলে শুরু হওয়া বৈঠকে বাংলাদেশ থেকে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও অংশ নেয় আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর ক্রিকেট বোর্ড কর্তারা। এছাড়া আইসিসি চেয়ারম্যান জয় শাহ সহযোগী দেশগুলো থেকেও ছিলেন 2 সদস্য। পূর্ণ সদস্যের উপস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু সরানোর দাবি নিয়ে আলোচনা করা হয়, কিন্তু ক্রিকেট বোর্ড দাবি, এক পাকিস্তান ছাড়া কাউকেই পাশে পায়নি বাংলাদেশ। উন্মুক্ত ভোটাভুটিতে হেরে যায় বিসিবি। ভোটে বেশিরভাগ সদস্য রায় দেয় ভেন্যু পরিবর্তনের বিপক্ষে, অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। 1 দিনের মধ্যে সিদ্ধান্ত বদল না করলে গ্রুপ সিতে যুক্ত করা হবে বিকল্প দল। সেক্ষেত্রে এগিয়ে আছে ইউরোপিয়ান অঞ্চল থেকে বাছাই পর্ব পার করতে না পারা স্কটল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাত পোহালেই আনুষ্ঠানিক প্রচারণা, উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ, পক্ষপাতের অভিযোগ জামায়াতের। সিলেটে মাজার জিয়ারত করলেন তারেক রহমান, কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। বাবা মায়ের ইতিবাচক ভাবমূর্তির প্রভাব পড়বে ভোটের মাঠে, মত বিশ্লেষকের।
এবং কাল মিরপুরে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামাত আমির। 23 জানুয়ারি যাবেন উত্তরাঞ্চল সফরে। নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে না মানার হুঁশিয়ারি।